আসসালামু আলাইকুম। ব্লেসিং একাডেমিতে সবাই স্বাগতম। তো আমরা হচ্ছে এই এই চ্যাপ্টারটার উপরে টোটাল 5টা লেকচার নিচ্ছি আর কি। 5টা লেকচার নেওয়ার পরে গতি চ্যাপ্টারের উপর 5টা লেকচার নেওয়ার পরে হচ্ছে আমরা যেগুলো শিখছি আর কি ক্লাসের মধ্যে এগুলোর উপর একটা পরীক্ষা নিয়েছি। পরীক্ষাটাতে আমরা মোটামুটি অনেক ভালো আনসার করছি। তো আসলে কেন পরীক্ষাটা কিভাবে নিচ্ছি এবং এই চ্যাপ্টার গুলোতে আমরা কি কি জিনিসকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি এই জিনিসটা আলোচনা করবো আর কি। তো আমি দেখি আসলে আমি কি পড়াইছিলাম এটা একটু রিকেপ করার চেষ্টা করি। আমি যে জিনিসগুলো পড়াইছিলাম, দেখো তোমাদেরকে পড়াইছিলাম পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি মানে কি? দেখো, পর্যাবৃত্ত গতি বলতে আমি এই মনে একটা জিনিস পড়াইছিলাম যে কোন একটা গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে তাকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতিতে গতিতে সময় এগিয়ে থাকে, যেমন মনে করো ঘড়ির যে একটা কাঁটা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ একটা পর্যাবৃত্ত ক্ষেত্রে কেন এটা নির্দিষ্ট সময় 60 সেকেন্ড পর পর এই সেকেন্ডের কাঁটাটা এই 12টার ঘরকে একবার অতিক্রম করতেছে, মিনিটের কাঁটাটাও 60 মিনিট পর পর অতিক্রম করতেছে। তো এইভাবে আর কি। এটা তারপর হচ্ছে আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছিলাম আর কি, যে স্পন্দন গতি। স্পন্দন গতির জিনিসটা কি? স্পন্দন গতি হইতে হলে এটা অন্যতম শর্ত হচ্ছে এটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন হইতে হবে। পর্যাবৃত্ত গতি সম্পন্ন মানে কি, এটা নির্দিষ্ট পর্যায়কাল থাকবে আর কি। ঠিক আছে, মানে এত সময় পর পর কি করবে, এটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। যেমন 12 কাটা বিন্দুটাকে কি করতেছে, সেকেন্ডের কাটা 60 সেকেন্ড পর পর অতিক্রম করতেছে, ঠিক তেমনি এখানে একটা মিডল পয়েন্ট আছে। এটাকে কি মানে 1 সেকেন্ড বা 1 সেকেন্ড এদিকে এর পরের 1 সেকেন্ড এদিকে, অর্থাৎ 1 সেকেন্ড পর পর সে কি করবে, মানে 2 সেকেন্ড পর পর হচ্ছে সে এই যে কাঁটাটা আছে মিডল কাঁটাটাকে অতিক্রম করবে। এটা হচ্ছে স্পন্দন গতি। তো স্পন্দন গতির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে আর কি, এখানে একটা সরল দোলকের পেন্ডুলাম দেওয়া আছে আর কি। তো পেন্ডুলামের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে এটা হচ্ছে পর্যায়কালের একটা নির্দিষ্ট সময়, সে হচ্ছে একটা নির্দিষ্ট সময় এদিকে আর বাকি অর্ধেক সময় কি অপর দিকে তার বিপরীত দিকে সে কি করবে, চলাচল করবে। তখন সেই সেই জিনিসটাকে কি বলে, স্পন্দন গতি। তো এখান থেকে আমরা আরো একটা জিনিস শিখছিলাম আর কি, এটা হচ্ছে যে এই স্পন্দন গতি আমরা এখানে দেখছি যেটা ব্যক্তি দুল খাইতেছে দুলনার মধ্যে, এটা একটা স্পন্দন গতির উদাহরণ। তো পর্যাবৃত্তি স্পন্দন গতি এক প্রকার পর্যাবৃত্তি গতি, এই প্রশ্নটা যদি আসে আর কি, তো তখন কেমনে উত্তরটা হবে? তখন এখানে যে জিনিসটা করা লাগবে এটা হচ্ছে আমি এই জন্য আসলে কোশ্চেন গুলো দেখাইছিলাম যে আগে সংজ্ঞাটা দিতে হবে। কি দিতে হবে? হ্যালো, আমার সাথে একটু আগে সংজ্ঞাটা দিতে হবে। হ্যাঁ, আমার সাথে একটু রেসপন্স করো। আগে সংজ্ঞাটা দিতে হবে, তারপর আবার দেখো, আবার স্পন্দন গতির কি করতে হবে। প্রথম পর্যাবর্তী গতির সংজ্ঞা দিছো, তারপর আবার কার সংজ্ঞা দিছো, স্পন্দন গতির সংজ্ঞা দিছো। ঠিক আছে, তারপরে এই কথাটা লিখবা। সুতরাং দেখা যাচ্ছে এটা অনেকে একজন কি করছো, একটা সংজ্ঞা দিছো আরেকটা সংজ্ঞা দিছো না, কোনো একজন স্টুডেন্ট এটা করছো, আমি খাতার মধ্যে লিখে দিছি। তো এরকম করলে হবে না, বুঝছো? তারপরে এখানে কিছু আছে বিভিন্ন ভর বেগ কোনটাই, স্কেলার এবং ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান ওদিকে আছে, স্কেলারে শুধু মান আছে। তো ভেক্টর স্কেলার দিয়ে আমরা এখানে কোন কোন এগুলো দেখাইছিলাম, আরো অনেক কিছু বলছিলাম। তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে জেনে যা করে এখানে যে কোনো মুহূর্তের তাৎক্ষণিক, দেখো তাৎক্ষণিক গতির সংজ্ঞাটা কি আছে খেয়াল করো, যে যে কোনো একটা মুহূর্তে, হ্যাঁ, তাৎক্ষণিক উম, বের করতে হলে অতি অল্প সময় ব্যবধান, এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো। অতি অল্প সময় ব্যবধান এই কথাটা হচ্ছে মেইন জিনিস। অতিক্রান্ত দূরত্ব জানতে হবে, তাহলে দূরত্বকে যদি আমি অতি অল্প সময়ের ব্যবধান দ্বারা ভাগ করে দিলে তাৎক্ষণিক দ্রুতি পাবো। তোমরা লেখছো এটা বিশেষ মুহূর্ত। বিশেষ মুহূর্ত লেখলেও হয়, কিন্তু বিশেষ মুহূর্তের যে সবচেয়ে সুন্দর যে কথাটা এটা হচ্ছে সময়ের ব্যবধান অতি অল্প হলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। বুঝতে পারছো? অথবা অতি অল্প সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বটাকে কি বলে, তাৎক্ষণিক দ্রুতি বলে। মানে অতি অল্প সময়ের ব্যবধানে এই কথাটা থাকা লাগবে আর কি। তো আমি তাৎক্ষণিক গতির এটা দেখাই দিয়েছিলাম তোমাদেরকে। অসম গতি এগুলো এখানে হচ্ছে এই জিনিসগুলো বলছিলাম। তারপরে হচ্ছে শেষ। তারপরে এরপরে আমরা যে স্লাইডটাতে আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি আর কি, এই স্লাইডটা হচ্ছে এটা, যে লেকচার 2। তো লেকচার 2 তে হচ্ছে বেগের পরিবর্তন কি এগুলো আমরা দেখাইছি। দেখানোর পরে হচ্ছে এই গ্রাফটাতে আমরা আসছিলাম। তো এই টাইপের গ্রাফ গুলো যখন আমরা এক্সপ্লেন করতে গেছি, খেয়াল করো এদিকে কি আছে, এই গ্রাফটাকে খেয়াল করো যে এদিকে আছে হচ্ছে বেগ আর এদিকে হচ্ছে সময়। আমরা বলতেছিলাম যদি কোনো একটা গ্রাফের রেখাগুলো যদি কি হয় বেগ বাই সময় এই টাইপের যদি লেখা থাকে আর কি, এখানে বোঝার চেষ্টা করো এটা বেগ ভার্সেস সময়ের গ্রাফ। বুঝছো? বেগ ভার্সেস কি, টাইমের গ্রাফ। বেগ ভার্সেস সময়ের গ্রাফে যদি এই রেখাগুলো যদি সরল রেখা টাইপের হয় তাহলে এটা হচ্ছে সম সময়ের গ্রাফ। আর যদি অসম রেখা হয় তাহলে হচ্ছে কি সময়ের গ্রাফ না। ঠিক আছে, মানে সুষম, মানে
সময়ের গ্রাফ আর কি। তো বেগ বাই সময় যেহেতু এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ। আর যদি এরকম হইতো যে এই গ্রাফটাই সমত্বরণের গ্রাফ, বুঝতে পারছো? আর যদি এরকম হইতো আর কি, যে এই গ্রাফটার ক্ষেত্রে বেগ না থেকে এখানে দূরত্ব থাকতো, আর এখানে কি থাকতো, সময়ের জায়গায় সময়ই থাকতো, তখন কিন্তু এটা সমত্বরণ হইতো না। তখন এটা হচ্ছে দূরত্বের সাথে সময়ের গ্রাফ, তখন এটা কি এস ভার্সেস টি এর গ্রাফ। ঠিক আছে, এরকম বিষয়কে এটা হচ্ছে তোমার যেহেতু বেগ বাই সময়, তাহলে এখানে বেগ চেঞ্জ হইতেছে না, এটা হচ্ছে সমবেগ। বুঝতে পারছো? আর এটা কি ত্বরণ, সমত্বরণ বাড়তেছে, ত্বরণ বাড়তেছে। আর এটা কি মন্দন, মানে নিচের দিকে নামতেছে। তো এই কনসেপ্টটা দিয়ে আমরা কি করছিলাম, আমরা এখান থেকে ডাল বের করা শিখছিলাম। যেমন এখানে যদি কোনো কিছু দুইটা স্থানাঙ্ক থাকে, y2, ওয়াই, আচ্ছা স্থানাঙ্কর দিকে যাওয়া লাভ নাই। তারপর আমরা এটি দেখছিলাম যে এটা হচ্ছে তোমার মানে সমত্বরণের ক্ষেত্রে গ্রাফ হইলে কি হয়। তারপরে এই জিনিসগুলো দেখছিলাম, এই যে সূত্রগুলো আছে, এস ইকুয়াল টু ইউটিউব প্লাস হাফ ইটি স্কোয়ার, এস ইকুয়াল টু বিটি, এই জিনিসগুলো হচ্ছে সমত্বরণের গ্রাফ, এগুলো দেখছিলাম, এই ম্যাথ গুলো আমরা দেখছিলাম, বুলেটের কিছু অঙ্ক দেখছিলাম। তো এখানে খেয়াল করো যে এই যে ফর্মুলা গুলা, এখানে যতগুলো ফর্মুলা ইউজ করা হয়েছে এই সবগুলো ফর্মুলা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে। আর ক্ষেত্রে সমতরণের ক্ষেত্রে। সমতলের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে এই ফর্মুলা গুলো ইউজ করছে। বুঝতে পারছো? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে সমত্বরণের গ্রাফ থেকে এই ফর্মুলা গুলো আনছে আর কি, টি সময় অতিক্রমের দূরত্ব এভাবে কিছু জিনিস দেওয়া আছে। তারপরে এই বিড়াল ইঁদুরের অঙ্ক দেখছিলাম, আমরা এটা পরীক্ষাতে দিচ্ছি, অনেকে পারছো অনেকে পারছো না, কেন পারছো না আমি জানি না, বাট আমি তো এই অঙ্ক করাইছি জিনিসটা দিয়েছি। তো এই অঙ্কটাতে খেয়াল করো, বিড়ালের ক্ষেত্রে বিড়াল সমত্বরণে দৌড়াইতেছে। তো সমত্বরণে দৌড়াইলে কি হইব, বারবার আমি বলতেছিলাম সমত্বরণে দৌড়াইলে কি হইব, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হইব। সমত্বরণে দৌড়াইলে কি হইব, অতিক্রান্ত দূরত্ব কি হইব। S is equal to UT plus half it square. তো হ্যাঁ, যদি ত্বরণ যেহেতু দেওয়া আছে, আর এটা তো ত্বরণ নাই, তাহলে এই সূত্র তার অ্যাপ্লাই করা যেত না। এই 5 নাম্বারটা কি অ্যাপ্লাই করা যাবো না, কারণ এটা ত্বরণ নাই। বুঝতে পারছো? আর এখানে খেয়াল করো, সমত্বরণে যেহেতু দৌড়াইতেছে, আর দেখো বি স্কোয়ার ইউ স্কোয়ার টু এস এস, এটা দিয়েও এস বের করা যাবে, বা এইভাবে করতে পারবো, যেহেতু এটা ত্বরণ নাই, এখানে অন্য যেটা আছে এটা ইউজ করতে হবে। এই জিনিসগুলো বুঝতে হবে। আর এই আমাদের জেরি বা ইঁদুর সাহেব, সে দৌড়াইতেছে কি সমবেগে, তাহলে এস ইজ টু তার ক্ষেত্রে কি গো, বিটি। বিটি। BT. আর সে যেহেতু সমত্বরণে দৌড়াইছে, এস ইজ টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই জিনিসগুলো ব্রেনের মধ্যে গাইতে লাইতে হইব। বুঝতে পারছো? এস ইজ টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই জিনিসগুলো ব্রেনে গাইতে ফেলতে হবে। দেখো এগুলো এভাবে করছে। তারপরে দেখো সমত্বরণের ক্ষেত্রে 2 নাম্বার আরেকটা জিনিস আছে, শুধু এস ইকুয়াল টু ইউটি প্লাস এফ স্কোয়ার না, দেখো এই সূত্র কিন্তু হবে, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এস, এই সূত্রটা হবে। দেখো এখানে এরা বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইউজ করছে, কোনো সমস্যা নাই, যখন যেটা লাগছে আর কি ওই ক্ষেত্রে ওই জিনিসটা ইউজ করছে, টেনশন করার কোনো কারণ নেই। তো এইভাবে তারা ব্যাট করছে। তারপর বন্দুক টন্দুকের কিছু অঙ্ক দেখছিলাম বন্দুকের ক্ষেত্রে। তারপর অভিজ্ঞ স্তরণ দেখো, একটা কোশ্চেন ছিল অভিজ্ঞ স্তরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন। তো এই প্রশ্নটার উত্তর লিখতে গেলে যেভাবে লিখতে হবে, ধরো কেটা কেটা আছে একটু দেখেন। দেখো অভিজ্ঞ ত্বরণের মান, আরিশা আসো? জি স্যার। অভিজ্ঞ ত্বরণের মানটা যদি যখন লিখবা, তখন এটা এইভাবে লিখতে হবে, জি ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। বলতে হবে কি আর এর মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন, এই সূত্রটা লিখে তারপর উত্তরটা লিখতে হবে। আরিশার খাতাটা দেখো আমি ইয়াতে পাঠাইছি, দেখে সেরা। তাহলে এই জিনিসটা করতে হবে আর কি। তারপর আমি যখন সোলভ করবো তখন বলবো আর কি। স্যার ওইখানে প্রশ্নে ওজনের কথা বলছিল, তাই আমি ভাবছি যে জিরোটা দেওয়া লাগবে না। না, ওজনে বললো তোমার হচ্ছে না, ওই জিটা দিয়ে তারপর ইয়াটা ওজনের সে ডাব্লিউ ইকুয়াল টু এম জি না, তাহলে এম তো কনস্ট্যান্ট, তো জিটা চেঞ্জ হইতেছে, তো জিটা কিসের উপর ভিত্তি করে চেঞ্জ হইতেছে, আর এর উপর ভিত্তি করে চেঞ্জ হইতেছে। ঠিক আছে, এরপর দেখো বি সমানুপাতিক টি, যে যে স্থির অবস্থান থেকে, এটা দিয়ে একটা এমসিকিউ আছিল, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ, হ্যাঁ সময়ের সমানুপাতিক, এটা দিয়ে একটা এমসিকিউ ছিল। তারপরে এই টাইপের একটা ম্যাথ, এ তো কঠিন ছিল না, আরো সহজ সহজ ছিল। তো নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তু যেতে কোনো আমরা কোনো ম্যাথ দিই নাই পরীক্ষাতে। তারপরে এই যে ট্রাকেরটা, দেখো একটা সমবেগে চলতেছে আর একটা সমদ্রুতি চলতেছে, এম কটা করাইছিলাম করে দিলেন।
গ্রাফের ক্ষেত্রে এই জিনিসগুলো বলছিলাম যে দুইটা জিনিসের গ্রাফের ডাল যদি বের করতে হয় তাহলে উপরের দিকে কি হইব, ওয়াই এর পরিবর্তন, আর নিচে হবে এক্স এর পরিবর্তন। ওয়াই এর পরিবর্তন মানে কি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর নিচেরটা কত, এক্স টু মাইনাস এক্স। এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে ডাল বা এম। বুঝছো, এটা দিয়ে কি কি বের করা যাবে, ত্বরণ, বেগ টেগ বহুত কিছু বের করা যাবে। বুঝতে পারছো? যদি এখানে বেগ থাকে, বেগ বাই সময় যদি থাকে তখন হইব ত্বরণ। বুঝতে পারছো? আর যদি এমন থাকে সরণ বাই সময় যদি থাকে, তখন কি হবে, তখন হবে বেগ। এরকম যখন যেটা লাগে এটা তখন বের করা যাবে। তো আমরা এখানে বলতেছিলাম যে বাঁকাগুলো হচ্ছে বক্ররেখার ক্ষেত্রে, আর এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে। এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। এটা হচ্ছে নিচের দিকে নামলে হচ্ছে মন্দন। তারপর এই গ্রাফটা দিয়ে আমরা একটা ম্যাথ করছিলাম যে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে সমবেগ, এস ইজ ইকুয়াল টু ভিটি। আর এটা কি সমত্বরণ, তো সমত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা বলছিলাম দুইটা বেগ যদি থাকে ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এটা দিয়ে কি করা যায়, বের করে ফেলা যায়। তো এটা দিয়ে এরা বের করছে, বের করে দেখাইছে। তারপরে এই গ্রাফ গুলো বলছিলাম যে যদি এরকম উঠে তাহলে কোনটা কখন হয়, দূরত্ব বাই দূরত্বের ক্ষেত্রে এস ইকুয়াল টু, মানে এখানে একটা গ্রাফ আছে দূরত্ব বাই সময়ের ক্ষেত্রে। ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, অন এই টাইপের গ্রাফ এটা। তারপরে বিভিন্নটা রিপ্লাই দেখাইছিলাম, ইত্যাদি ইত্যাদি, শেষ। এই হচ্ছে অবস্থা। এখন আসলে আমরা মেন বইটাতে মানে আমাদের কোশ্চেনটাতে যাই। ঠিক আছে, দেখো আমাদের প্রথম কোশ্চেনটাতে যাই। তো প্রথম কোশ্চেনটা কি ছিল, মৌলিক রাশি কাকে বলে। তো যে সকল রাশিকে সাহায্যে, ঠিক আছে, যে সকল রাশি স্বাধীন এবং নিরপেক্ষ, যাদেরকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির সাহায্য প্রয়োজন হয় না, তাদেরকে মৌলিক রাশি বলে। তো মৌলিক রাশি বললে তার মৌলিক রাশির সাথে উদাহরণটা কি এটা দিয়ে দিবে আর কি। তারপর 2 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা দেখো যে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। রাইট, বেগের পরিবর্তন না হলে কি, ত্বরণের যে সূত্রটা, দাঁড়াও ওয়েট করো, দেখো 2 নম্বর যে কোশ্চেনটা দেখো, বি মাইনাস ইউ বাই টি, এই সূত্র দিয়ে যারা লেখছো এরা ফুল মার্ক পাইবা। বুঝতে পারছো? তো বেগের যদি পরিবর্তন না হয় তাহলে আদি বেগ এবং শেষ বেগ কি হইব, সমান হইব। ঠিক আছে, তারপর যারা লেখছো এ ইজ ইকুয়াল টু জিরো বাই, এইভাবে লেখছো জিরো, যারা এইভাবে সূত্র দিয়ে লেখছো এরা কি পাইবা, ফুল মার্কটা পাবা। কিন্তু যারা সূত্র মিস করছে এরা কিন্তু ফুল মার্ক পাবে না। বুঝছো কিনা, মানে একটা জিনিস লিখতে হলে সৌন্দর্য আছে। তারপরে দেখো বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে। খেয়াল করো এখানে এই জিনিসটা, যে বি অবস্থানে পৌঁছাইতে, এই দেখো বিড়ালটা এখান থেকে এখানে পর্যন্ত যাইতে যাইতেছে। তো বিড়ালটা কিভাবে দৌড়াইতেছে, তো সি অবস্থানে একটা রুটি সংগ্রহের জন্য ইঁদুর বি অবস্থান থেকে সি তে গেছে সমবেগে, ইঁদুরের বেগটা হচ্ছে সমবেগ। সমবেগ মানে কি, এস ইজ ইকুয়াল টু বিটি, এস ইজ ইকুয়াল টু বিটি মানে কি, কত দেওয়া আছে, 0.4 মিটার পার সেকেন্ড। শেষ। এটা হচ্ছে ইঁদুরের ক্ষেত্রে, ক্যাট। আর বিড়ালের ক্ষেত্রে কি, ক্যাট না তো, এটা হচ্ছে মাউস। ওই স্টুডেন্ট, তোমরা কি ঘুমাই গেছো গা? না স্যার। হুম, আমি দিয়ে একটা না। উল্টাপাল্টা আমরা যে একটা উল্টাপাল্টা বললাম, তোমরা যে আমার সাথে কোনো রেসপন্স করো না। আর আমি তোমাদের ইচ্ছা করে ভুল করি যে তোমরা ধরতে পারো কিনা। হ্যালো, দেখো ক্যাট হচ্ছে এটা, আর এটা কি, র্যাট বা মাউস যেটাই বলো না কেন। ঠিক আছে, মাউস। দেখো এই মাউসটার ক্ষেত্রে কি হয়েছে, সূত্র হচ্ছে এটা। বুঝতে পারছো, এটা দেওয়া আছে। তো এখান থেকে তুমি যদি মাউসের কাজ নাই, প্রথমটাতে হচ্ছে কি বিড়ালের কাজ, তো বিড়াল ক্যাটের ক্ষেত্রে কি আছে, ত্বরণ দেওয়া আছে। ত্বরণটা কত, এ অবস্থানে বসে থাকে বিড়াল, তো এ অবস্থানে বসে রয়েছে মানে গা দিবে কত, শূন্য। বসে থাকে বিড়ালকে, ইঁদুরকে লক্ষ্য করছে এবং ইঁদুরটি আগে রুটিটিকে সংগ্রহ করার জন্য, হ্যাঁ ইঁদুরটির আগে বিড়ালটা রুটি সংগ্রহ করার জন্য, তাই সে একটা দৌড় মারছে। ঠিক আছে, এই দৌড়টা কিভাবে দিছে, সে সমত্বরণে দিছে 0.02 মিটার পার সেকেন্ড। তাহলে ক্যাটের আদিবেগ হচ্ছে শূন্য। কেন আদিবেগ শূন্য, বলছে এই ক্যাটটা কি করছে, এই অবস্থানে কি আছিল, বসে আছিল নাকি দৌড়াইতেছিল এই অবস্থানে, স্থির ছিল আর কি। এই অবস্থায় তো স্থির ছিল নাকি? হ্যাঁ বসে আছিল মানে স্থির ছিল, এই জন্য আদিবেগ হচ্ছে শূন্য। বসে থাকে যে কথা, আর স্থির থাকা কি, কি কথা? একই কথা।
তো সমত্বরণ, সমত্বরণ হইলে দেখো কেটটা সমত্বরণে দৌড়াইছে, তো সমত্বরণের ক্ষেত্রে এর মান কত দেওয়া আছে, 0.02 মিটার এত। বুঝছো? এখন বলছে কি বি অবস্থানে, বি অবস্থানে পৌঁছাইতে, বি অবস্থানে পৌঁছাইতে তোমার বিড়ালটি কত বেগ প্রাপ্ত হইব, বিড়ালের বেগ বের করতে বসে। কি বের করতে বসে? বিড়ালের বেগ। তাহলে বেগ এখন বেগ। খেয়াল করো যে এই সমত্বরণে দৌড়াইছে, ত্বরণের মান দেওয়া আছে, এখানে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে এস, কত, 9 মিটার। 9 9 মিটার। 9 মিটার। আদি বেগ ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে এখানে মিস আছে কি, বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, শুধুমাত্র এই বেগটাই কি মিসিং আছে, আর বাকি সব ইনফরমেশন কি তোমার কাছে দেওয়া আছে। বুঝতে পারছো কিনা? আর সমত্বরণের ক্ষেত্রে যে এই সূত্রটা অ্যাপ্লাই হয় এটা তো তোমরা জানোই, জানো কিনা? হ্যালো? জি স্যার। তো খুব সহজে এখান থেকে কি করতে পারছো, বি এর মান বের করে ফেলছো। সম্ভবত আনসারটা 0.06 না কত জানা আছে। বুঝছো? এরকম কিছু একটা মান আছে, অনেকেই মানটা ভুল করছো, যারা মানটা ভুল করছো এরা মার্ক একটু কম পাইবা। দেখো কারা কারা অঙ্কতে মানটা করছো। এরপরে খেয়াল করো বিড়ালটি পৌঁছানোর আগে ইঁদুরটা পৌঁছাতে পারবে কিনা। তাহলে পৌঁছানোর আগে বলতে এখানে কি, বিড়ালটি পৌঁছানোর পূর্বে কি ইঁদুরটা রুটি সংগ্রহ করতে হবে, তাহলে এখানে ইঁদুরের ক্ষেত্রে তোমার টি সময় কত লাগছে এটা বের করতে হবে। তাহলে এস তো এখানে আছে 16, 16 রে 0.4 দিয়ে ভাগ করলেই তুমি কি পেয়ে যাবা, ঠিক আছে? 4 4 16, 40 সেকেন্ড। ইঁদুরের ক্ষেত্রে সময় হচ্ছে 40 সেকেন্ড। আর বিড়ালের ক্ষেত্রে কি হবে, সমত্বরণে দৌড়াইছে, তাহলে এস ইজ ইকুয়াল টু হচ্ছে জানো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটি স্কোয়ার এখান থেকে কি করতে হবে, এ এর মানও আছে, ইউ এর মান 0, এই পার্টটার মান হচ্ছে 0, আর এস এর মান কত, 9 আর 16, এই জিনিসটা যোগ করে যেটা আইবো এটা, এখান থেকে কি করবো, টি এর মানটা বের করবো। বুঝতে পারছো? টি এর মান যেটা আসে, 50 সেকেন্ড। হ্যাঁ টি এর মানটা হচ্ছে 50। তাহলে দেখা গেছে কি এই রুটি পর্যন্ত পৌঁছাইতে তার লাগে 50 সেকেন্ড, ক্যাটের লাগে কত, 50 সেকেন্ড, আর মাউসের লাগে কত, 40 সেকেন্ড। 40 সেকেন্ড। তাহলে ওই এই বিড়ালের আগেই ইঁদুর মানে ইয়াতে রুটিটাকে ধরে ফেলবে। দেখো এই জিনিসটা এরা অনেক সুন্দর করে দিয়েছে, আমি তোমাদের একটু দেখাই। দেখো এই যে 0.06, সবাই উত্তরটা ঠিক মতো বের করতে পারে না, বইয়ে কিভাবে দিচ্ছে এটা পড়ে শোনাই। আদি বেগ হচ্ছে 0, এ অবস্থান থেকে বিতে যেতে স্মরণ এত, বিড়ালের ত্বরণ এত। বের করতে হবে বি অবস্থানে বিড়ালটির বেগ কত, শেষ বেগ কত, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু আইসে এস, কি সুন্দর করে দিয়েছে। তারপরে এখানে বি এর মান √ওভার করে বের করছে। তারপরে দেখো এখান থেকে যে জিনিসটা করছে যে টি এর মান 40 সেকেন্ড বের করছে, ঠিক আছে। আর বিড়ালের সরণ খেয়াল করো, সে সমতরণে কতটুকু গেছে, প্রথমে 9 মিটার গেছে, তারপরে 16 মিটার গেছে, টোটাল গেছে কত মিটার, 9 16 25 মিটার, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 25। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে 25 বসাইছে এস এর পুরো জায়গাতে, টি টু ইকুয়াল টু √ওভার টু এস বাই এ। তো এখানে মান বসাই দিছে, দিয়ে সেটা 50 সেকেন্ড বের করতে। দেখো যেহেতু টি2 গ্রেটার দেন টি1, ইঁদুরটির আগে সি অবস্থানে পৌঁছাবে, তো ইঁদুরটি আগে সি অবস্থানে পৌঁছেছে, তাই বিড়ালটি পৌঁছানোর আগে ইঁদুরটা খেয়ে ফেলবে। এখন আসে ভেক্টর রাশি, যে রাশিগুলোকে প্রকাশের জন্য কি হয়, মান এবং দিকের প্রয়োজন হয়, তখন তাকে কি বলে, ভেক্টর রাশি বলে। তারপরে দেখো পৃথিবীর, দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে যে তোমার ওজন পৃথিবীর সকল দেশে সমান হবে কিনা। তো ওজন ডাব্লিউ ইকুয়াল টু কি, এম জি। তো ভর তো কনস্ট্যান্ট ধ্রুবক, আর জি ও বিকাশ স্তর নির্ভর করে কিসের উপর, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। যারা এই সূত্রটা দিয়ে লেখছো আর কি, ব্যাখ্যাটা এদেরটা সবচেয়ে সুন্দর হয়েছে, জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার দিয়ে যারা লেখছো উত্তরটা, এদেরটা সবচেয়ে সুন্দর হয়েছে। তারপর বলবা কি জি এম হচ্ছে কনস্ট্যান্ট আর আর এর মান, হ্যাঁ জি ভূকেন্দ্রতে, দেখো জি এর মান ভূকেন্দ্র হতে ওই স্থানের দূরত্বের উপর নির্ভর করে, ঠিক আছে, যেহেতু আর এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন আর কি, এই জন্য কি জি এর মান ভিন্ন হয়, এই জন্য ওজনও কি হইবো? ভিন্ন হইব। এরপর অঙ্কটা খেয়াল করো, এখানে একটা গ্রাফের কিছু ডাটা দেওয়া আছে, ডাটা দিয়ে বলছে আর কি যে 10 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত বের করার জন্য। তো 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে, দেখো আমরা একটু আগে বলতেছিলাম আর কি যে এখানে বেগ আর সময়, এই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তো তুমি যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাও, খেয়াল করো যে এই যে মানগুলো জিরো থেকে, মানে সময় যখন 0, তারপর 2, সময় যখন 5 4, দেখো আস্তে আস্তে কি, দেখো এই 10 পর্যন্ত যে মানগুলো দেখো, এটা নির্দিষ্ট হারে বাড়তেছে, বেগ বৃদ্ধির হার সমান। যেমন এখান থেকে এখানে বেগ বাড়ছে কত, 2, এখান থেকে এখানে বেগ বাড়ছে কত, 2। যেহেতু বেগ বৃদ্ধির হার সমান, তাহলে 0 থেকে 10 মিনিট পর্যন্ত এটা সমত্বরণে বাড়ছে, বেগ বৃদ্ধির হার সমান। দেখো
প্রথম ছিল 2 মিটার পার সেকেন্ড বেগ, তারপরে কত হয়েছে, 4 4 মিটার থেকে 6 মিটার হয়েছে 2 মিটার পার সেকেন্ড। এখানেও বেগ বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড, এখানেও বেগ বৃদ্ধির হার কি 2 মিটার পার সেকেন্ড, মানে এটা সমত্বরণে চলছে। তো এখানে কি বলছে, কি যে বলছে যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বের করার জন্য। তো অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে অবশ্যই তোমার ত্বরণ বের করতে হবে, এটা তোমরা আমরা সবাই জানি, যেই ফর্মেটে আমরা যা আগে না কেন। অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে একটা নিয়ম হচ্ছে ত্বরণ বের করতে হয়। ত্বরণ বের না করে অনেক সময় করা যায়, তো এটা নিয়ে আসলে আমরা টেনশন করতে যেতেছি না। কারণ আদি বেগ এবং শেষ বেগ দিয়ে ওই ওই একটা ফর্মেট আছে, যে ফর্মেটে দিয়ে করা যায়। তো এখানে খেয়াল করো যে আমরা যদি ত্বরণটা বের করি, তাহলে ত্বরণ সমান সমান কি হবে, y2 - y1 x2 - x1, y2 - y1 x2 - x1। বুঝতে পারছো, এই টাইপের আর কি সূত্র। তাহলে তো মানে এটা লিখতে হইব না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি আর কি। তাহলে এখানে 10 সেকেন্ড সময় হচ্ছে, দেখো 10 হচ্ছে মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 10 মিনিটটাকে কি করতে হবে, সেকেন্ডে কনভার্ট করতে হবে। 10 মিনিট মানে হচ্ছে 10 × 60 × 10, 600 সেকেন্ড। নিচে হচ্ছে তোমার 600 সেকেন্ড, এই যে নিচে হচ্ছে 600 সেকেন্ড, 600 সেকেন্ড বিয়োগ হচ্ছে 0, x2 নিচে হচ্ছে টাইম, আর উপরে কি থাকবে বেগ, 10 বিয়োগ হচ্ছে 0। দেখো এটাই করছে 10/600। তো বেগের মধ্যে হচ্ছে মিটার পার সেকেন্ড ছিল, এটা ছিল মিটার পার সেকেন্ড, আর নিচেরটা কি ছিল সেকেন্ড। সেকেন্ড দিয়ে যদি ভাগ করো, মিটার সেকেন্ড ভার্স টু। দেখো এই জিনিসটা এরা বের করছে। তারপর এখানে করছে দিয়েছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। ইউ এর মান তো আছে, এখানে খেয়াল করো ইউর মান কিন্তু আছে 2। দেখছো 2, 2 দিয়ে কি করছে 600 রে, যেন কিন্তু আবার 10 বসায় দিও না, দিলে কিন্তু অঙ্ক কাটা যাবে। 2 দিয়ে হচ্ছে কি 600, 600 রে কি করছে, গুণ করছে। কারণ 600 মানে কি 10 মিনিট মানে 600 সেকেন্ড। দেশের এটা দিয়ে বের করে 1400, এই অঙ্কটা সবারই হয়েছে, কারো কাটা গেছে না। এরপরে খেয়াল করো এই অঙ্কটা শর্টকাট কেমনে করবা। এই অঙ্কটা ম্যাক্সিমাম ভুল হয়েছে, মানে যারা গ্রাফটা আঁকতে পারছো তারা 3 পাইবা। আগে জিনিসটা বোঝার চেষ্টা করো, গ্রাফটা এঁকে ফেললেই 3 পাই যাবে। কিন্তু হচ্ছে বাকি যে জিনিসটা, এটা হচ্ছে কি যে দেখো প্রথমে কি করছে, জিরো থেকে এই দেখো 0 থেকে 4 পর্যন্ত, মানে এই যে পয়েন্টটা বোঝার চেষ্টা করে, A থেকে B, 0 থেকে 4, 0 থেকে 4 পর্যন্ত গেছে হচ্ছে বেগ আর কি। 0 থেকে 4 যখন, তখন সময় হচ্ছে 5। বেগ যখন কত, সময় যখন 5-এর দিকে 10-এ গেছে, এক্স অক্ষরটা আগে লিখবা, ওয়াই অক্ষরটা পরে লিখবা, সবসময় মনে রাখবা। গ্রাফটা ড্র করবা কেমন আমি দেখাই, তা কইরা দেখাই দিই, এটা তাহলে তোমাদের জন্য সহজ হবে। এমনি হইছে মোটামুটি, যারা লিখছো এর একটা হইছে। তারপর আমি একটা কইরা দেখাই দিলে বলবা যে দেখাই দিছে না। দাঁড়াও। তো যেমনে করবা আর কি, এটা গ্রাফ যখন লিখতে যাইবা, তখন যেভাবে লিখবা সেটা নিয়মটা হচ্ছে এটা, যে এই সময়টা যেটা, এটা আগে লিখবা। যেমন সময় দেখো, এটা হচ্ছে 5, ঠিক আছে। প্রথমে সময়গুলো লিখবা, 5-এর পরে কত, 10, তারপরে কত 15, তারপরে কত 20, 20, ঠিক আছে, তারপরে কত 25। 25। বুঝতে পারছো কিনা, সময়গুলো কি লিখবা আগে লিখবা। ধরো আমি স্কেলটা ঠিক করি। ধরো এটা হচ্ছে 5, তারপরে কত দু- 10, প্রথমে শূন্য, শূন্য, 5, 10, 15, তারপরে কি 20, 20, 25, তারপর 25। এভাবে আগে টাইমটা লিখবা, লিখে এদিকে 25। দিবা টাইম, টি। আর এই অক্ষ বরাবর কি বেগ, ঠিক ব্যাগ। আছে। বেগ জায়গায় লিখবা মিটার পার সেকেন্ড পাবলিক, আর এখানে টি এর ব্যাকেটে লিখবা সেকেন্ড। ওকে। এরপর দেখো সময়ের মান যখন শূন্য, তখন বেগের মান কত। দেখো এটা আবার স্কেল করি, এই স্কেলটা বেশি বড় একটা স্কেল না, 2 4, আগে স্কেলটা দেখালো 2 4 6 4 0, মানে বেশি উপরে উঠে নাই। তাহলে আমরা দেখি করি, এটা হচ্ছে 2, দেখো তারপর হচ্ছে কত 4, চা। তারপর মনে করো হচ্ছে 6, এর হয়। উপরে তো উঠছে না, ঠিক না। তারপর যদি উঠতো দিলে আমরা দিতাম আর কি, 8 পর্যন্ত দিলেও সমস্যা নাই, দিলাম আর কি, 8 পর্যন্ত উঠে নাই। তো সময়ের মান যখন শূন্য, খেয়াল করো তখন বেগের মান কত, 2। 2। হ্যাঁ, সময়ের মান যখন শূন্য তখন বেগের মান হচ্ছে 2। এটা মনে করো এ পয়েন্ট, এই পয়েন্টটাকে দিছো তোমার এ পয়েন্ট। বুঝতে পারছো। সময়ের মান যখন 5, তখন বেগের মান কত, 4। 4।
বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার বি পয়েন্ট। সময়ের মান যখন, দেখো, তখন স্কেল দিয়ে বের 10, বেগের মান করে নেবা। 6। হ্যাঁ, সময়ের মান যখন 10, ব্যাগের মান হচ্ছে 6। দেখো, এটা 6। তুমি তখন কি করবা, স্কেল দিয়ে যোগ করবা। এটা স্কেল নিয়ে দাঁড়াও, তোমার এখানে একটা স্কেল আছে। এই যে স্কেল দিয়ে তখন কি করছো, জাস্ট যোগ করে ফেলছো। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এই যে দূর পর্যন্ত, তো এই পয়েন্টটা হচ্ছে এতটুকু। তারপরে খেয়াল করো, আবার স্কেলটা দূরাই, এটা হচ্ছে তোমার সি পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে তোমার সি। ঠিক হয়েছে কেন? এই পয়েন্টটা হচ্ছে তোমার সি পয়েন্ট। বুঝছো? তাহলে এই যে অদূর পর্যন্ত আসছে, এরপরে কি হয়েছে, তখন সময়ের মান বাইরা 10-এর দিকে 15 গেছে, কিন্তু বেগের মান কি হয়েছে না, চেঞ্জ হয়েছে না, ছই ছই রয়ে গেছে, ঠিক না? দেখো, সময়ের মান বাইরা 10-এর দিকে কত গেছে, 15-তে গেছে, বেগের মান কি চেঞ্জ হয়েছে? না স্যার। বেগের মান যেটা আছে এটাই রয়ে গেছে, তুমি সি থেকে ডিতে গেছে, কিন্তু বেগের মান কি আছে, ছই ছই রয়ে গেছে, চেঞ্জ হয়েছে না। তারপর দেখো সময়ের মান কি হয়েছে, ভাই 15 থেকে 20-এ গেছে, তখন বেগের মান কমছে, কইমা 4-এ এসছে। কইমা কততে আসছে, 4-এ আসছে। বুঝতে পারছো? এই যে কমে 4-এ আসছে, তারপরে 20-এ এসে তারপর শূন্যতে আসছে। তো এই দুইটা আমি একটা আঁকে ফেলি। তারপরে কি হয়েছে, তারপরে একদম শূন্যতে চলে আসছে। এই পয়েন্ট হচ্ছে ই, আর এই পয়েন্ট হচ্ছে এফ। এটা হচ্ছে তোমার ই, আর এটা হচ্ছে এফ। বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন খেয়াল করো, এখানে একটা কোশ্চেন করছে, কোশ্চেনটা খুবই ডেঞ্জারাস একটা কোশ্চেন করছে। বলছে কি, গতিবেগ সম্পর্কে কি করো। হ্যালো, শুনতেছো? এটার জি স্যার। গতিবেগ সম্পর্কে মতামত দাও। কি সম্পর্কে মতামত দিতে বলছে? গতিবেগ সম্পর্কে। গতিবেগ সম্পর্কে মতামত যদি দিতে বলে, তাহলে এটা গড়বেগ বের করতে হবে। কি বের করতে হবে? গড়বেগ। গড়বেগ মানে এই বি উপরে উঠে যায়, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় এটা বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে প্রথমে এই পার্টটা খেয়াল করো, প্রথমে এই পার্টটা কিভাবে চলছে, সমত্বরণে চলছে না? তখন তুমি এখানে যদি ইউ প্লাস বি বাই 2 × টি দো, তাহলে কি এখান থেকে বের হইব কি না? হ্যালো, আমার কথা কি শুনতেছো? জি স্যার। তো মানে এখানে আমি বলি, এ বি পার্টে অতিক্রান্ত দূরত্ব এই এস দিয়ে বের করা যাবে। আরেকটু আগে যে শিখছিলে, এস ইজ ইকুয়াল টু হাফ ইউটি প্লাস এটি স্কোয়ার, এটা দিয়ে কি করতে পারবা? এবি পার্টে, না এবি পার্ট নাই, এসি পার্টের অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবা। এবি থেকে এসি টোটালটা তো ডালে কি, তাহলে এসি পার্টের অতিক্রান্ত দূরত্ব এটা দিয়ে বের করবা। তারপর সিডি এর অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবা, এস ইজ ইকুয়াল টু বিটি দিয়া। বুঝতে পারছো? জি জি স্যার। এস ইজ ইকুয়াল টু বিটি দিয়া সিডি পার্টের অতিক্রান্ত দূরত্ব বের করবা। তারপর সেম ফর্মুলা ইউজ কইরা ডি পার্টের অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবা, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 × টি, এটা দিয়ে বের করতে পারবা। আর এরপরেরটা দিয়ে কি করতে পারবা, এটা অথবা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস এফ এটি স্কোয়ার দিয়া বের করবা। এটা হচ্ছে ডিই। তারপরে ই এফ এরটাও সেম সূত্র দিয়ে বের করবা। বের করার পরে এই সবজি অতিক্রান্ত দূরত্ব রে S1 S2 S3 S4, এই চারটা অতিক্রান্ত দূরত্ব রে কি করবা, টি দিয়া ভাগ করে তোমার কি করবা, গড় বেগটা বের করবা। এটা হচ্ছে কাজটা। বুঝছো? আর এখানে এটা বের করার সময় লিখে দিবা যে এ বি হচ্ছে সমত্বরণের, সমত্বরণ। বুঝছো? আর এটা এটা বের করার সময় এটা লিখে দিবা, এই সিডি হচ্ছে সমবেগ। এবি না, এসি, এসি। এসি হচ্ছে সমত্বরণ, সিডি হচ্ছে কি সমবেগ, আর ডি হচ্ছে কি মন্দন, সমমন্দন।
আর ইএফও কি লিখবা? সমমন্দন। জাস্ট এই ইএফ ইজ ইকুয়াল টু সমমন্দন এইভাবে লিখে দিবা, তখন ফুল মার্কটা চলে আসবে। আশা করি বুঝতে পারছি। একটু মিউট থাকো, চিন্তা করো আমি কি বুঝাইতে চাইছি। আমার স্টুডেন্টের সংখ্যা যে অনেক কমে গেছে। দাঁড়াও, আমি একটু। কারেন্ট গেছে তো ও, এই কারেন্ট চলে গেছে। জন্য কারেন্টে চলে গেছে। এই তোমরা কি বুঝতে পারছো? আমি যে মিউট করা আমি খেয়াল নাই। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মানে কনসেপ্টটা হচ্ছে এটা, যে তোমরা লিখবা যে এসি, এসি সমত্বরণ, জাস্ট এমনি লিখে ফেলবা এসি সমত্বরণ, উর্দু লিখলে হইব। সমতল। হ্যাঁ, এসি সমত্বরণ। এসি এরকম একটা টান দিবা, দিয়ে লাগবে সমত্বরণ। বুঝতে পারছো? ইজ ইকুয়াল টু, এই সূত্র বয় দিবা, দিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করবা। তারপর লিখবা সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে একটা টান দিবা, দিবা সমবেগ। এই তীর চিহ্ন দিতে পারো, ইজ ইকুয়াল টু দিতে পারো সমবেগ, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তীর চিহ্ন দিলে আরো বেশি সুন্দর। তারপর ডিই লিখবা সমমন্দন, তীর চিহ্ন দিয়া সমমন্দন দিয়ে সেটা কি করবা, এই সূত্র বসাইবা, বসাই বের করে নেবা। এভাবে এস ইকুয়াল টু ইউটি দিয়ে, মানে যে সূত্রটা দিয়ে মিলে আর কি, ওই সূত্রটা দিয়ে মিলাই বের করে তারপর ওটা থেকে গড় বেগ বের করবা। মানে যেহেতু গতি বেগের একটা ধারণা চাইছে, এই জন্য গড় বেগটা লাগবে, আদারওয়াইজ লাগলো না। দেখো এরা এইভাবেই করছে, আমি তোমাদেরকে একটু দেখাই ওরা কি কাজটা করছে। দেখো এই যে বের করছে, এই প্রতিটার ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে S1 S2 S3। দেখো S1 এর ক্ষেত্রে তো আগেই বের করছিল, S2 এর ক্ষেত্রে বের করছে, তারপরে S3 এর ক্ষেত্রে বের করছে, তারপর দেখো S4 এর ক্ষেত্রে বের করছে। যে চারটা কি করছে, যোগ করছে, যোগ করে কি করছে, মোট অতিক্রান্ত সময় 25 মিনিট, যে এটা দিয়ে কি করছে ভাগ করছে, ভাগ করে গড় বেগটাকে বের করছে। এটার একটা ছবি উঠে নিও, ওই বাসায় বসে বসে এটা করবা, এই গ্রাফটা শিখা লাগবে। মানে এটা একটা ছবি উঠে নিও আর কি। বুঝতে পারছো? স্টুডেন্ট সংখ্যা একদম কমে গেছে, কারণ কারেন্ট নেই সব জায়গায়। বাংলাদেশে কারেন্টের কি হয়েছে? আরিশা, তুমি কি বুঝছো? জি স্যার। ঠিক আছে। এরপরটা দেখো, এই অঙ্কটা আবার অনেকে ভুল করছো। মনে হয় আরিশা নাকি জানা, দেখলাম এটাতে একটু মানে ডেফিনেশনটা, সুষম বেগ কাকে বলে, এই ডেফিনেশনটাতে একটু ভুল করছো অনেকে। তো দেখে লোক এটা এটা ভুল করবে এটা। হম। কোন বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান, এই সুষম বেগের মধ্যে আরিশা ক্রিয়াশীল বলের মান আইব কেন? হ্যাঁ আরিশা, এটা এটা সংজ্ঞাটা আমি পড়ে আর কি, তো মনে ছিল না, উল্টা পাল্টা যা মনে হচ্ছে তাই। এই বলের মধ্যে মানে বেগের মধ্যে ক্রিয়াশীল বলের মান কেন আসবে? ক্রিয়াশীল বলের মান আসবে না। সুষম বেগের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো গতিশীল বস্তুর, ঠিক আছে, বেগের মান ও দিক যদি অপরিবর্তিত থাকে। বুঝতে পারতেছো? বেগের মান ও দিক অনেকে ভুল করছে কি, অনেকে বলছে যে মান যদি অপরিবর্তিত থাকে, এটাও কিন্তু ভুল। কি বলতে হবে, মান ও দিক উভয় যদি অপরিবর্তিত থাকে তখন তাকে সুষম বেগ বলে। তো ত্বরণ বলতে কি বোঝায়? ত্বরণ বলতে বোঝায় আর কি যে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড হারে যদি বাড়ে আর কি, তখন হচ্ছে ত্বরণ। তারপর হচ্ছে গ্রাফ থেকে মন্দন হিসাব করার জন্য। তো গ্রাফ থেকে মন্দন যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? দেখো, আমরা একটু আগে বলতেছিলাম যে কোনো একটা গ্রাফ যদি থাকে,
তাহলে গ্রাফ থেকে কিভাবে বের করবো? দেখো, এটা হচ্ছে এক্স এর মান। এটা হচ্ছে, দেখো, গ্রাফ থেকে মন্দন বের করতে বলছে। তো মন্দনের পার্ট কোন জায়গাটা? সি এবং ডি এরটা। মন্দনের পার্ট কোনটা? সি থেকে ডি সি এবং পর্যন্ত। ডি। সি থেকে ডি, এটা হচ্ছে মন্দন। এই জিনিসগুলো হচ্ছে এক্স এর মান। দেখো এটা কি কি কোনটা এক্স এর মান? দেখো, এটা হচ্ছে এক্স জিরো, মূল বিন্দু। আর এটা হচ্ছে ওয়াই জিরো, এটা মূল বিন্দু। এটা হচ্ছে এক্স ওয়ান, এটা কত? এক্স টু, এটা হচ্ছে এক্স থ্রি। এটা হচ্ছে এক্স এর মান, বুঝতে পারছো? আর এটা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই টু, সরি ওয়াই ওয়ান। তারপর এটা হচ্ছে ওয়াই টু, আর এটা কত? ওয়াই থ্রি। থ্রি। বুঝতে পারছো? তাহলে ডাল, এখানে ডালটা কি হবে? ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু। আর কত হবে? এক্স থ্রি মাইনাস এক্স টু। বুঝছো? এই টাইপের হবে ডালটা আর কি। বুঝছো কিনা? মানে ডাল দিয়ে যদি করতে আর কি। এটা পরে কাজে লাগবে, তোমার ইন্টারে গেলে কাজে লাগবে। এ সমান সমান হচ্ছে ডাল এম সমান সমান এত। দেখেন ওয়াই থ্রি এর মান কত? দেখো, ওয়াই থ্রি এর মান হচ্ছে 10। ওয়াই টু এর মান কত? 20। 10 মাইনাস 20। আর এক্স এর মান কত? 15। 15 মাইনাস এক্স টু এর মান কত? 10। বুঝছো কিনা? ওয়াই থ্রি এর মান হচ্ছে 10, ওয়াই টু এর মান কত? 20। 15 মাইনাস 10, এক্স থ্রি এর মান কত? 15। আর এক্স টু এর মান কত? 10। তাহলে এটা কত? -10। -10। 5 -2। দেখো, এই এই -2 যে বাইর হচ্ছে, এটা হচ্ছে কি? মন্দ। বুঝতে পারছো? যদি আমরা বলি আর কি, মন্দন কথাটা যদি বইলা ফেলি, মন্দন যদি বইলা ফেলি, তখন আর মাইনাস লিখতে হয় না। বুঝছো? তখন 2 মিটার পার সেকেন্ড, মন্দন 2 মিটার পার সেকেন্ড। আর এ সমান সমান -2, এত এটা হচ্ছে কি? ত্বরণ বেরিয়েছে। আর সেই জায়গাটাতে একটু ঝামেলা করছে কি, হেলেক্সে যে মন্দন -2 মিটার পার সেকেন্ড, না এইভাবে লেখা দেবো না উত্তরের ক্ষেত্রে আর কি। উত্তর মন্দন লিখলে আর মাইনাস লেখার দরকার নাই। মন্দন জিনিসটাই মাইনাস। আশা করি বুঝতে পারছো। এরা এই সূত্র দিয়ে করছে, তোমরা সূত্র দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। এভাবে করলে হইলো। মাটিতে মুছছি না। আবার আসো, হয়ে গেল। এরপর কি বলছে? এ থেকে সি পর্যন্ত দূরত্ব গাণিতিক ভাবে কি করার জন্য? বিশ্লেষণ করার জন্য। তো এ দেখো, এ থেকে সি পর্যন্ত দূরত্ব কেমনে বের করবা? এ থেকে বি পর্যন্ত দূরত্ব কি তা? এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু কত? টি। খেয়াল আছে? ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, জিরো প্লাস বি এত জায়গায় কি করছে? এটা বের হয়েছে। আর বিসি অংশটা কি? এটা হচ্ছে এস ওয়ান। আর বিসি যে অংশটা, এটা হচ্ছে সমত্বরণের, এই 1 নাম্বারটা। আর 2 নাম্বার যে পার্টটা, এটা হচ্ছে কি? এস ইজ ইকুয়াল টু বিটি। এখান থেকে সমবেগে। সমবেগে। তো আর এসে জায়গায় ভুলটা করছে, সেইখানে ক্যালকুলেশনটা ভুল করে লেছে। ঠান্ডা মাথায় করতে হবে, পরীক্ষার হলে ক্যালকুলেশন ভুল করলে তো মার্কেটে দিব। অনেকে এই জিনিসটা ভুল করছো, ভুল করা যাবে না। সহজ অঙ্ক ছিল, বাট আমি বুঝি নাই কারণ গ্রাফের অঙ্ক পারে না বাকিরা। অবস্থা খুবই খারাপ। তাৎক্ষণিক দ্রুতির সংখ্যাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে। তো তাৎক্ষণিক দ্রুতির সংখ্যাটা কি হবে? দেখো, সময়ের ব্যবধান অতি ক্ষুদ্র হলে, ঠিক আছে, সরণের হারকে কি বলে? তাৎক্ষণিক দ্রুতি বলে। বা অতিক্রান্ত দূরত্বকে, সরণের হার না, সময়ের ব্যবধান অতি ক্ষুদ্র হলে, ঠিক আছে, যেটা হয় এটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। দেখো, অতি অল্প সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের অনুপাতকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এই সংজ্ঞাটাও ঠিক আছে, অতি অল্প সময় ব্যবধানে। আর যারা লাগছে বিশেষ মুহূর্তে, এইভাবে হইলে সংজ্ঞাটা সুন্দর হবে না। ঠিক আছে? ওই জিনিসটা বাদ দিতে হবে। তারপর দেখো, এই যে স্পন্দন এবং ইয়ার মধ্যে একটা উদাহরণ দিছে। কিভাবে দিছে দেখো, কোশ্চেনটা ছিল এটা যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত, কিন্তু কিন্তু পর্যাবৃত্ত গতি স্পন্দন নয়। কেননা? কারণ ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত হলেও, ঠিক আছে, একই দিকে ঘুরে, তাই হ্যাঁ স্পন্দন না। কারণ বিপরীত দিকে ঘুরে না, সকল পর্যাবৃত্ত গতি কি বিপরীত দিকে ঘুরে না। ঠিক আছে? এই জন্য আর কি। তারপর দেখো যে উদ্দীপকের বাসটার ত্বরণ কত বের করতে বলছে। তো বাসটার আদিবেগ দেওয়া আছে তো। তো আদিবেগ যদি কোথাও দেওয়া থাকে, খেয়াল করো, বাসটা কি চলতেছে? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা বাস এত কিলোমিটার বেগে চলছে। বাসের চালক এত মিটার দূরে একটু পথচারী থেকে ব্রেক চাপে দিছে। বাসটি 1 মিটার সামনে এসে থেমে গেছে।
ঠিক আছে। চালক দুর্ঘটনা এড়াতে হাত ছেড়ে বাঁচলেন, আসলে এটা দুর্ঘটনা এড়াইতে পারছে কিনা এই জিনিসটা জানতে চাইছি। বাস বস্তুটার আদিবেগ কত ইউ, এত বের করছে তো বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত। তো সে যেহেতু পথচারীটি বাসটির এক সামনে 1 মিটার সামনে একটা পথচারী ছিল আর কি। ঠিক আছে। তো চালক কি করছে, দুর্ঘটনা এড়াইতে আর কি পথচারী 1 মিটার সামনে এসে থামছে আর কি। তো ওটা বুঝো, তাহলে 1 মিটার বাদ দিলাই দেব, যেহেতু 46 মিটার দূরে। আগে জিনিসটা বোঝার চেষ্টা করো ঘটনাটা কি হয়েছে। ওটা আঁকি আঁকলে বুঝতে পারবো। মনে করো এখানে ধরো এখানে একটা বাস আছে, মনে করো একটা বাস আছে আর কি। আর এখানে একটা ব্যক্তি আছে, বুঝছো। এই বাসটা থেকে ব্যক্তির দূরত্ব কত? 46 মিটার। কত মিটার? 46 মিটার। সে যখন ব্রেক চাপছে, বুঝলি, এখানে এসে থামছে। 1 মিটার আগে এসে বাসটা কি করছে, থেমে গেছে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ। তাহলে এই জি স্যার। 1 মিটার আগে থামছে, বুঝছো? 1 মিটার আগে থামছে, তাহলে 1 মিটার আগে থামলে বাকি দূরত্বটা কত হইব? এই টোটাল দূরত্বটা তো হচ্ছে 46। তাহলে 1 মিটার আগে যদি থামে, তাহলে 1 মিটার কি করতে হইব? বাদ দিতে হইব। মাইনাস। মাইনাস করতে হবে। 46 - 1 মানে হচ্ছে 45 মিটার। বুঝতে পারছো? তাহলে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 45 মিটার। এখন দেখো, আমরা জানি বি স্কোয়ার ইজ টু স্কোয়ার, বের করতে করতে কত ত্বরণ বের করতে হচ্ছে। বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এত দিয়ে সেটা এখানে ত্বরণ। মানে কি, এটা মন্দন। এটা মন্দন বের হয়েছে। এই মন্দন কেন বের হয়েছে? ব্রেক চাপছে। তো আমরা বলছিলাম না, ব্রেক চাপা মানে কি, কিসের উদাহরণ? বন্ধনে। ব্রেক চাপা মানে মন্দনের উদাহরণ। বুঝতে পারছো কিনা? দেখো এরপরের কোশ্চেনটা কি বলছে। को ने रोटी के की तो दाई भैया এই आज तो रोटी से এই ছোঁয়া মিউট। আচ্ছা, এরপরে দেখো, বাসটির আদিবেগ যদি 55 কিলোমিটার হতো, ওহন আগের আদিবেগ কি আছে নাকি আদিবেগ চেঞ্জ হয়েছে? প্রশ্নটা আদি বুঝার বেগ চেষ্টা। আগে 54 কিলোমিটার পার আওয়ার ছিল। না, এখন কত হয়েছে? এখন এখন আগে তো 54 কিলোমিটার ছিল, এখন এখন তো 55 কিলোমিটার পার আওয়ার। এখন 55 কিলোমিটার হয়েছে। তাহলে আদিবেগ কিন্তু এখন আগেরটা নাই। এটা মাথায় রাখতে হবে, আদিবেগ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আদিবেগ কিন্তু চেঞ্জ হয়েছে, 55 কিলোমিটার পার আওয়ার হয়েছে। তুলে দেখো, এটাতে আদিবেগ বের হয়েছে। শেষ বেগ কত? যেহেতু গাড়ি থাইমা লাইছে, শেষ বেগ, ব্রেক চাপলে শেষ বেগ শূন্য, 0। শেষ বিন্দু। আর গ অংশ থেকে পাইছি ত্বরণ হয়েছে এত। তাহলে এখন বাসটা অতিক্রান্ত দূরত্ব কত হইব? 46 দশমিক বি স্কোয়ার ই স্কোয়ার প্লাস টু এস এস। এখানে হচ্ছে কত? 46.6 পয়েন্ট, 46.683। বুঝছো? তাহলে আগে কি ছিল খেয়াল করো। ব্রেক চাপ আমরা বলছিলাম কি যে, একটু আগের ঘটনাটা খেয়াল করো, যে এখানে লুকটা ছিল, এখানে আমাদের বাসটা ছিল একটু আগে। লুকটা ছিল কত মিলিমিটার দূরে? শিফা বলো। 46 মিটার। 46 ছিল 46 মিটার দূরে ছিল। এখন খেয়াল করো, সে বাস কত দূর যাইবো গা? 45 মিটার। না, এখন গ নাম্বারে ব্যাগ তো চেঞ্জ হয়ে ছেচল্লিশ গেছে গা। দশমিক ছয় আশি এখন বাদ যাবো হচ্ছে 55 মিটার 46.683। মানে হেরে পিসা লই আরো 1 মিটার, মানে আধা মিটারের চেয়ে বেশি যাবো। বুঝছো কিনা? স্যার কেমন হয়েছে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো গা। বুঝতে পারছো? এই যে ইয়াতে ব্যাগ চেঞ্জ হয়েছে, ব্যাগ যখন বাইরে গেছে গা, তখন কি হয়েছে? ব্যাগ যখন বাইরে গেছে গা, বাস কি করবো, লুকটারে পিসা আরো 0.683 মিটার হেরে গাড়ির তোলে ফালাইয়া লয়ে যাবো গা। মানে পিসা লয়ে যাবো গা। বুঝতে পারছো কিনা? হুম। প্রথমে তো জি স্যার। 46 মিটার গেছে, মানে এরা একটা ধাক্কা মারছে 46 মিটার যায়া। তারপরে হেরে গাড়ি নিচে ফালাইছে, ফালাই এসে আরো 0.683 মিটার কি করবো, গাড়ি সহ তার লয়ে দেখতে যাবো। তুলে কি আর এটা দুর্ঘটনা এড়ানো সম্ভব হইতেছে?
না। বেগ যখন বাইরে যাবো গা, স্বাভাবিক গাড়ির বেগ ছিল আগে 54 কিলোমিটার, এখন বেগ বাড়ছে মানে কি, তাই স্পিড আরো বাইরে গেছে, অতিক্রান্ত দূরত্ব বাইরে গেছে। বেগ বাড়ছে মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাড়তো না, সময় তো সেম। বিষয়টা বোঝার চেষ্টা করো, দুইজন দৌড় দিচ্ছে, তাহলে একজনের বেগ বাইরে গেছে, তাহলে সে বেশি বেশি দূরত্ব অতিক্রম করতো না। জি স্যার। আগে 54 অতিক্রম করছিল 45 মিটার, বুঝতে পারছো কিনা, 54 কিলোমিটারের জন্য। আর এখন তো 54 কিলোমিটার না, এখন বেগ কত, 55 কিলোমিটার। তাহলে এই জন্য কি সে বেশি দূরত্ব অতিক্রম করছে, কইরা করে পিছাল হয়ে যাবো গা। অর্থাৎ দুর্ঘটনা এড়ানো সম্ভব না। আর এই সে অঙ্কটা ভুল করছে। স্যার এই ক্যালকুলেশনের শেষের দিক, একেবারে শেষের লাইনে গিয়ে বলো। হয় একবারে শেষে গিয়ে একবারে ডাব্বা মেরে দিছে। ক্যালকুলেটরে মনে হয় ভুল। ওকে, বুঝতে পারছো আশা করি। এখন আসে এমসিকিউ। এই ব্রেক, 2 মিনিটের একটা ব্রেক, কেউ লিভ নিবা না, পানি খাইবা। কাফি, কাফি, জি ভাইয়া। বুঝতেছো নি? জি। দেখো যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, ওই সময়ের কি, গ্যালিলিওর প্রথম সূত্র মনে আছে কিনা? গ্যালিলিওর প্রথম সূত্রটা কি ছিল? স্থির অবস্থান থেকে প্রাপ্ত বেগ, ঠিক আছে, সময়ের, সমানুপাত। ঠিক আছে, দ্বিতীয় সূত্র যেটা আর কি, হ্যাঁ, নির্দিষ্ট বেগ সময়ের সমানুপাতিক। আর প্রথম সূত্রটা ছিল সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, বি সমানুপাতিক টি। তাহলে উত্তর কি হবে, একের গ। গ। এরপর খেয়াল করো, 100 মিটার উঁচু থেকে কোন একটা বস্তু ফেলে দিছে, কততে মাটিতে পড়বে? দেখো, এই সূত্রটা যদি কোনো বস্তু উপর থেকে ফেলে দেওয়া হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। আদি বেগ তো শূন্য, যেহেতু 100 মিটার উঁচু দিকে ছাড়ছে, তাহলে আদি বেগ কত, শূন্য, তাহলে ইউর মান হচ্ছে জিরো। জিরো হলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস জি এইচ, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বল, টু জি এইচ। বি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার টু জি এইচ। এখানে কি করতে হবে, রুট ওভার টু ইন্টু জি এর মান 9.8 ইন্টু কত, 100। তাহলে উত্তর হচ্ছে এটা। দেখো এরপরে কোশ্চেনটা দিছে, করিম 44.27 এরকম। করিম তার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের এটা বৃত্তাকার ট্যাঙ্ক একবার ঘুরছে। 30 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার ট্যাঙ্ক সে কি করছে, একবার ঘুরছে। তাহলে দেখো, তাহলে যেখান থেকে শুরু হয়েছিল সেইখানে আবার ফিরে আইছে। তার সরণ হলো আদি এবং শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব। করিম যে অবস্থান থেকে শুরু করছিল সেই অবস্থানে কি হয়েছে, ফিরে আইছে। এটা ব্যাখ্যাটা কিরকম দেখো। দাঁড়াও, একটা মজা আছে। এটা একটা বৃত্ত, বৃত্তটা দেখা যায়। জি স্যার। থ্যাংক ইউ। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 30 মিটার, বুঝছো? এই বৃত্তটার ব্যাসার্ধ কত মিটার, 30 মিটার। 30 মিটার। তাহলে মানে করিম এখান থেকে শুরু হইয়া সে ঘুরতে 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 30 মিটার ব্যাসার্ধের, হ্যাঁ, একটি বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আবার কি, যেখান থেকে সে শুরু করছিল ইহানে ঘুরতে 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 কি করছে, আবার এইখানে কি বিরাট। ফিরে আসছে। থামছে। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থান মানে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে করিম এ বিন্দুতে ফিরে আইছে। তাহলে তার স্মরণ কত হয়েছে, শূন্য। আমরা স্মরণের ইয়াটা তো পড়ছিলাম, এই যে যেখান থেকে, কিন্তু দূরত্ব শূন্য হয়েছে না, কিন্তু স্মরণটা কি হয়েছে, শূন্য। কারণ স্মরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক যোগফল। এখন ইয়ার একটা কোশ্চেন আছে, এটা খুব কঠিন। কোনটি সমত্বরণের গ্রাফ আর সুষমত্বরণের গ্রাফ, বুঝছো? তো আমরা নর্মালি কি শিখছি এটা একটু বোঝার চেষ্টা করো। আমরা সুষমত্বরণের গ্রাফ বলতে এই জিনিসটা শিখছি, ধরো এটা একটু মুছে দেয়, মুছে দিলে একটু সহজ হয়। হিজিবিজি 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 হয়ে গেছে।
দেখো, আমরা সুষম ত্বরণের গ্রাফ বলতে এই জিনিসটা শিখছি। এদিকে থাকবে হচ্ছে বেগ, আর এদিকে থাকবে কি সময়, সমত্বরণের গ্রাফ। এটা শিখছি না, সময়। সমত্বরণ। খেয়াল করো, আমরা সমত্বরণের গ্রাফটা কি শিখছি, এরকম না? সমত্বরণের গ্রাফ এদিকে থাকবে, এদিকে বেগের পরিবর্তন হইব, আর এক্স এক্সিস বরাবর কার পরিবর্তন হইব, সময়। এখানে কোনোটা কি এরকম কোন গ্রাফ আছে? নাই। দেখো, এদিকে আছে বেগ, এদিকে সময়। এটা এটা হচ্ছে সরণ, এটা তো বেগের গ্রাফ। এটা সরণ, সময়, এটা কিসের গ্রাফ? বেগের গ্রাফ। বুঝছো কিনা? আর এটা হচ্ছে সুষম বেগের গ্রাফ। এটা কিসের সমবেগের গ্রাফ। এটা কার গ্রাফ? দেখো, বেগ কি হইতেছে না, পরিবর্তন হইতেছে না। তাহলে সমবেগের গ্রাফ বা ত্বরণ শূন্য, এটার ত্বরণ কি? শূন্য। আর এটা হচ্ছে সমবেগের গ্রাফ। ব্যাপারটা বুঝার চেষ্টা করো, এটা হচ্ছে অসমবেগের গ্রাফ। তাহলে এই গ্রাফটা কি আসলে, মেইনলি জিনিসটা হচ্ছে এটা। এটা হচ্ছে অসমবেগের গ্রাফ, খেয়াল করছো? এটা। আর এটা কিসের গ্রাফ? সরণ বাই সময়। এটা কার গ্রাফ? সম বেগের গ্রাফ। আর এটা কার গ্রাফ? সম, এটা ত্বরণ শূন্য। খেয়াল করো, এটা সরি, এটা হচ্ছে, এটা হচ্ছে সুষম বেগের গ্রাফ, বা সমবেগও বলা যেতে পারে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, এটাও মনে করো বেগের গ্রাফই। বুঝতে পারছো? সুষম বেগের গ্রাফ, সুষম বেগ না, এটা হচ্ছে বেগের গ্রাফ আর কি, সমবেগের গ্রাফ। এটাও সমবেগের গ্রাফ, কারণ এখানে বেগ কি থাকে না, চেঞ্জ হয় না। এটা ত্বরণ বলা যায়, কিন্তু এটা ত্বরণ হচ্ছে শূন্য। এখন খেয়াল করো এই জায়গাটাতে আসা, সুষম ত্বরণের গ্রাফ কোনটা? তো আমরা জানি, খেয়াল করো, সুষম ত্বরণের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে বেগ বৃদ্ধির মান কি হইব? সরণের সাথে, সুষম ত্বরণের সংখ্যাটা খেয়াল করো, সময়ের সাথে সাথে সরণের মান কি হইব? বৃদ্ধি পায়। সরণের সাথে সাথে সময়ের মান বৃদ্ধি পায়। এটা কিন্তু সুষম ত্বরণ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সমতরণ, সুষম ত্বরণ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা কিন্তু সুষম বেগ না, বা সম বেগ না, সুষম ত্বরণ। অবশ্যই বেগ থাকতে হইব, সময় থাকতে হইব। কারণ কি হলো, সুষম ত্বরণের ক্ষেত্রে কি, যে সময়ের সাথে সাথে বেগ কি হইতে হইব, বেগের মান কি হইব, বৃদ্ধি পেতে হইব। এখন তো সরণের মান, খেয়াল করো, এবং সরণের মান সময়ের বর্গের সমানুপাতিক হয়। দ্বিতীয় শর্তটা হচ্ছে, সুষম ত্বরণের ক্ষেত্রে সময়ের মানটা কি দিব, সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এটা কেবলমাত্র এই জায়গাটাতেই সম্ভব। যেমন আমরা একটু আগে পড়ছিলাম, সমত্বরণের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে কিনা? সমত্বরণের ক্ষেত্রে আদিবেগ যদি শূন্য হয়, তাহলে এই পার্টটা জিরো। তাহলে এস ইজ ইকুয়াল টু কি হইব, হাফ এটি স্কোয়ার। তাহলে হাফ এ তো যদি ধ্রুবক হয়, তাহলে কি হইব, টি স্কোয়ার। এর সমানুপাতিক কি, টি স্কোয়ার। অনেকটা এই টাইপের আর কি, কিন্তু এই জায়গাটাতে কিছু ভুল আছে। বারবার বলি, এটার মধ্যে ভুল আছে। বুঝতে পারছো? তো মানে ভুলটা কেন আছে, এটা তো এইভাবে দেওয়া নাই। খেয়াল করো, ব্যাগ বাই সময় দিয়া এভাবে ডাইরেক্ট উপর উঠাই দিছে। বুঝলে, এই জিনিসটা তখনই সম্ভব, ব্যাগ বাই সময় দিয়ে এই জিনিসটা তখনই সম্ভব, যখন কি হইব, সময়ের সাথে সরণের কি হইব, বর্গের সমানুপাতিক হইব, এবং বেগের হারটা প্রতি ক্ষেত্রে, মানে এখানে একটু বুঝার চেষ্টা করো। আমি যে জিনিসটা বুঝাইতে যেতেছি এটা হচ্ছে যে, আর একটু সিম্পল করি, এটা অনেক বেশি প্যাচ লেগে গেছে। এই গ্রাফটা বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে সমবেগের গ্রাফ। বুঝতে পারছো? এটাও সমবেগের গ্রাফ। এটা এমন না যে অন্য কিছুর গ্রাফ, বা সুসমবেগের গ্রাফও বলা যেতে পারে অনেকটা। সমবেগ বা সুসমবেগের গ্রাফ বলা যেতে পারে। আর এটা কি, অসমবেগের গ্রাফ। কিসের গ্রাফ? অসমবেগ। অসমবেগের গ্রাফ। কিন্তু এই গ্রাফটা, অসমবেগে এই গ্রাফটার সম ক্ষেত্রে,
খেয়াল করো, এই এই গ্রাফটা কিন্তু সমত্বরণেরও। বুঝতে পারছো? এই গ্রাফটা কি? সমবেগে। খেয়াল করো। না, বেগ। ইয়ানো কিন্তু বেগ বেগ, খেয়াল করো, ইয়ানো বেগ হচ্ছে এটা, আর এদিকে কি? সময়। এদিকে কি বেগ, এদিকে কি? হ্যাঁ, সম সম সময়। সময়। তো এদিকে বেগ, এদিকে সময়, মানে এটা ত্বরণের গ্রাফ। কিসের গ্রাফ? এই জিনিসটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, এই গ্রাফটা কিসের গ্রাফ? ত্বরণের। সমান্তরালের। হ্যাঁ, ত্বরণের গ্রাফ। এখন যদি এমন হয় যে প্রতি ক্ষেত্রে, খেয়াল করো, ত্বরণের গ্রাফ এখন যদি এমন হয়, সমত্বরণ না, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যে যে এমন হয় আর কি, সময়ের সাথে সাথে সুষম ত্বরণের ক্ষেত্রে, মানে সুষম ত্বরণের ব্যাখ্যাটা তারা এই জিনিসটা বলতে যেতেছে যে সুষম ত্বরণের ক্ষেত্রে সময়ের সাথে সাথে সরণের মান কি হয়? বৃদ্ধি পায়। এবং এটা কি হয়? সময় এবং সরণটা কি হয়? বর্গের সমানুপাতিক হয়। বুঝতে পারতেছো? তো এটা তখনই সম্ভব, মানে এই এই গ্রাফটা, এই যে গ্রাফটা এবার উপরের দিকে উঠতেছে, এটা তখনই ওটা সম্ভব যখন একটা আরেকটার সাথে এই সম্পর্ক থাকবো। যেমন মনে করো, সময়ের মান যখন 1 হইব, তখন এস এর মান হবে 1। সময়ের মান যখন 2 হইব, এস এর মান হবে 4। সময়ের মান যখন 3 হইব, এস এর মান হইব কত? অতিক্রান্ত দূরত্বের মান হইব 9। সময়ের মান যখন 4 হইব, এস এর মান হইব 16। সময়ের মান যখন 5 হইব, এটার মান হইব 25। অতিক্রান্ত দূরত্বের 25। 36। এই গ্রাফটা হচ্ছে এই টাইপের গ্রাফ। বুঝতে পারছো? তখন তারা বলতে যেতেছে যে জায়গাটাতে আর কি, যে এটা যে সমত্বরণের ক্ষেত্রে সময়ের সাথে সাথে সরণের মানটা বৃদ্ধি পাইব, এবং সরণের মান সময়ের বর্গের সমানুপাতিক হইব। কোন সূত্র থেকে আসতেছে? এই সূত্রটা থেকে। যখন এই জিনিসটা মানবো আর কি, এই এই সূত্রটা আছে সমত্বরণ থেকে। এই সূত্রটা আছে সমত্বরণ থেকে, এবং সমত্বরণের সমতরণ ক্ষেত্রে, থেকে। হ্যাঁ, সমত্বরণের ক্ষেত্রে যখন আদিবেগ মনে করো শূন্য হইব, শূন্য হয়ে যখন এই ফর্মুলাটা মানবো, তখন এটা হইব সুষম ত্বরণ। জিনিসটা অনেক কমপ্লেক্স একটা চিন্তা ভাবনা। বুঝছো? তখন এটা হইব সুষম ত্বরণ। আর এখানে বাকি কোনোটাই সুষম ত্বরণ না, বাকিটি হচ্ছে একটা স্পেসিফিক। যেমন এটা হচ্ছে বেগের গ্রাফ, বারবার বোঝার চেষ্টা করো, এটাও বেগের গ্রাফ, এটা অসম বেগ। এটা সুষম বেগ বা সমবেগ, এটাও সমবেগ। বুঝতে পারছো? বা ত্বরণ শূন্য এটা। তাহলে এই তিন অর্ডার কোনোটাই তো সুষম ত্বরণের না। সুষম ত্বরণের হুদা একটাই পসিবল, এটা হচ্ছে এটা। নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা হচ্ছে গতি, গতি। ঠিক আছে, গতি দিয়ে তো দুর্ঘটনা হয়, গতি বাড়লে দুর্ঘটনা হয়, না হয় না, হয় না। 7 নাম্বারটা খেয়াল করো, যে আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তো এটা দিয়ে কি 7-এর ক নাম্বারটা? এস ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টোয়াইস। এটা কিন্তু হবে না। এটা কেন হবে না জানো? এটা যদি হইতে চায় এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই, অনেকে এটা দিছো, এটা 1/t হয়ে যায়। কি হয়ে যায়? 1/t। তো 1/t দিয়ে কি গুণ, নাকি শুধু টি দিয়ে গুণ? 1/t দিয়ে কিন্তু গুণ না। গুণটা কত দিয়া? টি দিয়া। বুঝতে পারছো? আর এদিকে 1/s না, এটা সম্ভব না, এটা ভুল। তুমি এটা প্লাস, এটা প্লাস হইতো না, মাইনাস হইব। বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এর মাইনাস হয়ে যেতেছে কেন? বুঝতে পারছো? এগুলো বুঝছি না। দেখো 8 নাম্বারটা, শিশু যখন দুলনায় দুলে, এক অর্ধেক সময় কি থাকে যায়? সামনের দিকে যায়। আর বাকি অর্ধেক সময় কোন দিকে যায়? পিছনের দিকে যায়। বুঝছো? পেছনের দিকে যায়। তাহলে এটা কি? সরল ছন্দিত স্পন্দন। এটা অনেকে ভুল করছো। সামনের দিকে গেলে, পিছনের দিকে তুলে সরল ছন্দিত স্পন্দন হবে। ঠিক আছে? দুলনার গতি হচ্ছে গ নাম্বারটা। পর্যাবৃত্ত ভিত্তিক মানে গ, গ দুইটা দিলেও হবে, কিন্তু গ নাম্বারটা মেন উত্তর। গহ, মানে এটা আর কি। তারপর দেখো, এরপরেরটা, কোন গতি বৃত্তকার উপবৃত্তকার সরলরেখী হতে পারে? কোনটা বৃত্তকার উপবৃত্তকার এবং সরলরেখী হতে পারে? হুম? পর্যায়বৃত্ত গতি।
পর্যাবৃত্ত গতি। স্প্রিং এ ঝুলে থাকা বস্তুটি হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। সরল স্পন্দন গতি। হ্যাঁ, সরল স্পন্দন গতি। আলফা কণার গতি হচ্ছে সরল রৈখিক, কারণ আলফা কণা দেখবা যে সরল হিলিয়ামের রৈখিক। এইভাবে মনে করো হিলিয়াম মানে এটা একদম সোজা একটা নির্দিষ্ট দিকে যায়, গিয়ে কি করে এটা পাতের মধ্যে আক্রমণ করে। বুঝতে পারছো? জিঙ্ক সালফাইড পাতের মধ্যে গিয়ে কি পরে আর কি, যে যেটা দিয়া রাদারফোর্ড হিলিয়াম আবিষ্কার করছে আলফা কণা পরীক্ষা দ্বারা। আলফা কণার গতি হচ্ছে সরলরৈখিক। আলফা হিলিয়াম 2+। আলফা কণার গতি হচ্ছে সরলরৈখিক, আমি দেখছি। তারপর দেখো, কোন শর্তে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি স্থির অবস্থান থেকে পড়া। কই থেকে পড়া? স্থির অবস্থান থেকে পড়া। স্থির অবস্থান হ্যাঁ, থেকে এ বিন্দু পড়া। থেকে এ বি সি ডি পথে যাত্রা শুরু করলে কোনটা সর্বাধিক হইব? এ থেকে বি সর্বাধিক হইতো না, আর এর থেকে এ আইলে তো সি সবচেয়ে সি। কম। এদিকে সি হইবে সর্বাধিক। আর এস এর সরণ কত? এল। ইউটি এর ক্ষেত্রে কত হইব? LT−1 × T সমান সমান কত? এল। এল। হুম। এখন তো 15, সমবেগের ক্ষেত্রে দূরত্ব এবং লেখর চিত্র কোনটা? এটা তুমি সহজে পারবা। সমবেগের ক্ষেত্রে দূরত্ব এবং লেখর গো চিত্র। নাম্বার। হ্যাঁ, গো নাম্বারটা না। এই সমবেগের ক্ষেত্রে খেয়াল করো, এই যে এটা দূরত্ব এবং এটা না কিন্তু, এটা যদি এগুলো যদি বেগ হইতো তাহলে কিন্তু এটা হইতো। সমবেগের ক্ষেত্রে হচ্ছে এটা। বুঝতে পারছো? ওকে। তারপর এটা কি হইবো বলো? এই ঠান্ডায় শরীরে অসুস্থতা মেলা লেগেছে। বলো, এটা হয়েছে না আর কেন বলতো? পরেরটা এটা হয়েছে না পরে। হচ্ছে এটা ব্যাগ না, এটা যদি ব্যাগ থাকতো তাহলে এটা হইতো, এটা তো এস, এই জন্য এটা হয়েছে না। বুঝতে পারছো? এটা যদি ব্যাগ হইতো তখন হইতো। দেখো, 54 কিলোমিটার সমান সমান কত? 20। কেমনে 54? 20 কিনা আমি জানি না এগুলো। তো 15 মনে হয়, 15। 15। 54 × 1000, 36। নিচে হচ্ছে 3600। 6×9 = 54, 636, এটা তো 50। 3, বুঝছো? দু 3 3 3 কাটা, 3×5 = 15, 15ই। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম, সাইকেলের গতি, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। বুঝতে পারছো? এটা এই ঘুরে আর কি, আবর্তনও হয় আবার ঘর্ষণও হয়, আবর্তিত হয় মানে ঘুরে, এই জন্য এটা আবর্ত ঘর্ষণ। এরপরে দেখো, এটি এটি গাড়ির বেগ এত থেকে হ্রাস পায় এত হইছে। বুঝতে পারছো? হ্রাস পাইছে মানে হচ্ছে মন্দন, হ্রাস পাইছে মানে কি মন্দন, তাহলে ত্বরণ কত হইব? মাইনাস হইব। বি- এত সমান সমান হচ্ছে তোমার 4 মিটার/সেকেন্ড, -4। -4 হইব। হ্যাঁ, গাড়ির ত্বরণ চাইছে তো, যদি মন্দন চাইতো তাহলে প্লাস লিখতে লাগবে। দেখো, এই যে হ্রাস পাইছে না বেগ, তাহলে 4 বিয়োগ কত হইব? 20। হুম। বুঝছো কিনা? না বুঝলে বলো। গাড়ি স্যার আবার বুঝান। বুঝছি। গাড়ি ব্রেক করছে, ব্রেক। দেখো, গাড়ি ব্রেক করছে, তো ব্রেক করলে কি হইব? আমরা জানি ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে যদি বেগ বাড়ে আর কি, তাহলে হইব যেটাই বাড়ুক আর কমুক এটাই শুনে A = B - U/T। এখানে খেয়াল করো, এখানে শেষ বেগ কত? আদি বেগ কত? 20 মিটার। ইউর মান হুম। হচ্ছে 20 মিটার। আর 4 সেকেন্ড পরে শেষ বেগ কত? বি। 4 তাহলে 4 4 - 20। হুম। 4 - 20, হ্যাঁ, নিতে নিতে দিব 4 সেকেন্ড। তো 4 থেকে 20 গেলে কত? -16। -16 রে সাইড দিয়ে ভাগ করলে কত? -4। জি জি। বুঝতে পারছো কিনা? মাইনাস, অবশ্যই মাইনাস হবে। জি ভাইয়া। যে মাইনাস, এই যে
পেট্রোলের ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টন কোন ধরনের গতি? পর- পর্যায়বৃত্ত গতি। পিস্টন এভাবে ঘুরতে থাকে, বারবার 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 করে ঘুরতে থাকে, বুঝতে পারছো? এভাবে ঘুরে আর কি, পিস্টনের ইয়াটা এভাবে ঘুরতে থাকে, একবার সামনে যাবে পিছনে। পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করছে কেটা? গ্যালিলিও। এটা কেটা জানে? গিলবার্ট দেখছে। গ্যালিলিও। এই তানজিবুল, ও তানজিবুল লাই, ও অনেক গিলবার্ট দেখছে, আল্লাহ। দেখে পুরো মাথা খারাপ হয়ে গেছে। এবার দেখো যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তু পরন্ত ছেড়ে দিলে দূরত্ব বেগের সাথে কি হইব? দেখো, অতিক্রান্ত দূরত্ব বেগের সাথে বর্গমূল। দেখছো? বি √2 GS বা এইচ আর কি, এটাতে এইচ হইব √2 G। 4 গুণ স্যার বলছে, 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে? ঠিক আছে, 4 গুণ দূরত্বে ছেড়ে দিলে কি হইব? দ্বিগুণ হইব। কিভাবে হইব? এই 2G, খেয়াল করো, এই 2Gটা কি কনস্ট্যান্ট না? বি এইচ, বুঝতে পারছো? তাহলে তোমার 4 গুণ দূরত্বে ছেড়ে দিলে এইচ এর মান যদি 4 হয়। তার প্রথমটাই পাও 4/1। কেন? বেগ দ্বিগুণ হইব, দ্বিগুণ। হ্যাঁ, জি, 4/1। প্রথমটাই মানে কি? কেন প্রথম ভেবেছি? সূত্রটা খেয়াল করো। বেগের সাথে স্থির অবস্থান থেকে সারলে বেগ b² কত? U² প্লাস 2GH না? ইউ এর মান শূন্য, b কত? √2GS। এখানে এস এর জায়গায় কি এইচ হইব? এইচ উচ্চতা থেকে ছাড়তেছে তো, √2G এই জায়গাটা কি কনস্ট্যান্ট, ধ্রুবক। হুম, এটা যদি আমি বাদ দিলাই তাহলে কি b √H, কে এইচ আর কি, কে হ্যাঁ, এটা মনে করো ধ্রুবক বাদ। বি সমানুপাতিক √H, তাহলে এইচ এর মান হচ্ছে 4, তাহলে হুম, √এর মান কি হইব? বি এর মান কত হইব? 2। বুঝতে আহ, পারছো? অর্থাৎ জি, এইচ এর মান 4 গুণ, 4 গুণ বেগ বৃদ্ধি করলে, সরি, উচ্চতা 4 গুণ বৃদ্ধি করলে বেগ 2 গুণ হইব। অভিকর্ষ বলের বিপরীতে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হইব? দেখো, এটা তো অভিকর্ষর বল হচ্ছে নিচের দিকে, অভিকর্ষর বল নিচের দিকে, আর নিক্ষিপ্ত বস্তুটা কি উপরের দিকে। ঠিক উপরের আছে, দিকে। এই ক্ষেত্রে কি হইব? বেগ নিচের দিকে হইব। বুঝতে পারছো? মন্দন হইব, মন্দন। তো মন্দনের গ্রাফ কোনটা? স্যার 2 নাম্বারটা নাকি? এটা হচ্ছে সমমন্দনের গ্রাফ, এটাই সমমন্দনের গ্রাফ। বুঝতে পারছো? শেষ। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে, যারা তুমি মিস করছে এরা রেকর্ডিং দেখবে। আমরা কালকে হচ্ছে, এর পরের দিন হচ্ছে আমরা কেমিস্ট্রি শুরু করব, বুঝছো? আর হচ্ছে এর সাথে হচ্ছে আমরা ইংলিশ শুরু করব নেক্সট ক্লাস। আর আচ্ছা। তোমাদের যাদের প্রবলেম আছে এই চ্যাপ্টারটার উপর, যেটা করবার কি, যত কোশ্চেন আছে এক্সারসাইজ আছে, নিজে নিজে কইরা বাসায় সলভ করে ফেলবা। না পারলে গ্রুপে আপলোড দিও, আচ্ছা। কোনো না বুঝলে। ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা। হ্যালো।